তো সেক্ষেত্রে আমি প্রিসেটের ডিটেলসের নামটা দিব হচ্ছে ক্লাস 1 দিয়ে আমি শুরু করলাম। আর এইখানে বর্তমানে 1080 বা 1000 এখানে কাস্টমলি থাকবে, আমার এখানে রিসেন্ট আছে, আপনাদের রিসেন্ট থাকবে না। আপনার প্রিন্টে আসবেন, প্রিন্টে এসে তারপর যে কোনো একটা কাস্টমার এসে এখানে আছে অনেকগুলো অপশন থাকবে, পিক্সেল, পয়েন্ট, তারপর পিক্সেলস, ইঞ্চিস, ফিট, আপনি যে কোনো একটা নেবেন। কিন্তু প্রথম অবস্থায় আপনি তো প্র্যাকটিস করতেছেন বা কাজ শিখতেছেন, তো সেক্ষেত্রে আপনি পিক্সেলটাকে নেবেন। পিক্সেলটাকে নিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করলে আপনার একটা আর্টবোর্ড নেবে। ঠিক আছে, আর্টবোর্ডে যাওয়ার পর আপনি এইখান থেকে কি করবেন, দেখেন আপনার প্রথম অবস্থায় কিন্তু এই যে এত সুন্দর করে সবকিছু মেনু সাজানো থাকবে না। আপনার বিষয়টা হবে কি, আপনার সর্বপ্রথম এই যে এখানে সুইচ ওয়ার্ক স্পেস বলতে একটা অপশন থাকবে, এখানে থাকবে আপনার এসেনশিয়ালস। এসেনশিয়ালস যখন থাকবে তখন আপনি সবকিছু থাকবে নিউ। অর্থাৎ আমি এখান থেকে এটাকে রিসেট মারি, হ্যাঁ, রিসেট এসেনশিয়ালস দিই। দেন যাবতীয় যা থাকবে ঠিক এরকম থাকবে। আপনার মেনু বার থাকবে কিন্তু কন্টাক্ট মেনু থাকবে না, আদার্স কোনো টুলস বার, এক্সট্রা টুলস বার এইসব কোনো কিছু থাকবে না। আপনার এটাকে নতুন করে সাজায় নিতে হবে। এটার জন্য আমরা কি করব, যখন আমরা প্রথম অবস্থায় প্রথম ইনস্টল দিব অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইনস্টল দিবার পর যখন আমরা ওপেন করব তখন সবার আগে আমরা ওপেন করার পর এই মেনু বার থেকে উইন্ডোজে উইন্ডোতে আসবো। উইন্ডো থেকে আমরা যাব, সর্বপ্রথম যাব টুলবার্স। টুলবার্স থেকে আমরা আসবো অ্যাডভান্সে। অ্যাডভান্সে আসার পর তা আমরা দেখবো যে আমাদের এখানে কয়েকটা যে টুলস ছিল, আমরা আরো আদার্স বা এক্সট্রা অ্যাডভান্স লেভেলের টুলস পেয়েছি। এরপর আবার আমরা যাব উইন্ডো, উইন্ডো থেকে আমরা দিব হচ্ছে কন্ট্রোল। অর্থাৎ আমরা যদি কন্ট্রোলে ক্লিক করি তাহলে দেখেন আমাদের নিচে একটা কন্ট্রোল বার বলতে একটা অপশন থাকবে, ওই কন্ট্রোল বার অপশনটা শো করবে। এরকম করে আমরা আবার এখানে নিয়ে আসবো এই যে অ্যালাইন। অ্যালাইন বর্তমানে এটা জটিল না করি, আমরা এই যে অ্যালাইনটাকে এনে এসে রেখে দিব। এরপর এখান থেকে নিয়ে আসবো আমরা ব্রাশ, যেগুলো আমাদের আসলে প্রয়োজন। আমাদের যাবতীয় যা যা টুলস লাগবে আমরা যা শুধু উইন্ডো থেকে এসে এখানে ক্লিক করলে আমাদের ওই টুলস গুলো আমরা পেয়ে যাব। যেমন কালার, কালারের জন্য আমরা কালারে ক্লিক করলে এই যে এখানে কালার এসে পড়বে। কালারটাকে আমি উপরে রাখি। দেন এইখান থেকে আবার উইন্ডো, উইন্ডো থেকে আমরা আসবো সোয়াচেসে। এই যে এখানে কালার সোয়াচেসে আসলে এই যে এখানে কালার সোয়াচেস আছে, এটাকে চাইলে আমরা নিয়ে এইখানটা বসায় দিতে পারি। ঠিক আছে, এটাকে ফার্স্টে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের টোটালি ওয়ার্ক, মানে ওয়ার্ক স্পেসটা আমরা। এখন কথা হচ্ছে যে ওয়ার্ক স্পেস, এই যে আমরা যে বারবার বলতেছি ওয়ার্ক স্পেস, আমাদের এই ওয়ার্ক স্পেস আসলে কতটুকু অংশ, আমাদের ওয়ার্ক স্পেসটা হচ্ছে এই টোটালি এই অংশটুকুই হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। আমরা আমাদের যাবতীয় যা কাজ আছে সম্পূর্ণ এই ওয়ার্ক স্পেসের মধ্যে করতে পারি। আর সম্পূর্ণটাকে সাজে এবং কি সুন্দর করে গুছিয়ে প্রেজেন্টেশন করার জন্য আমরা ইউজ করব আর্টবোর্ড। এই এতটুকু পর্যন্ত বোঝানোর মধ্যে আপনাদের কি কারো কোথাও সমস্যা আছে? কাইন্ডলি বলবেন। এই পর্যন্ত কি কারো কোথাও সমস্যা আছে? কারো কোথাও প্রবলেম নেই? প্রবলেম না থাকলেও বলেন। না থাকলেও বলেন, হ্যাঁ, তাহলে আমি আবার একটু রিপিট করব। আচ্ছা, মেন কথা হচ্ছে আমাদের এই যে ওয়ার্ক স্পেসটা হচ্ছে এই অংশটুকু। আমরা যখন সর্বপ্রথম ইনস্টল করব তখন আমাদের এই ওয়ার্ক স্পেসটা সম্পূর্ণ এরকম অ্যাডভান্স লেভেলে থাকবে না, বেসিক লেভেলে থাকবে। আমরা জিনিসটাকে এই উইন্ডো থেকে প্রত্যেকটা টুল বার নিয়ে নিয়ে আমরা এটাকে অ্যাডভান্স করে আমাদের মতো করে সাজিয়ে নেব। এতটুকু তো আপনি ক্লিয়ার? শেখ লতিফ ভাই। আচ্ছা, এতটুকু আপনি মাথায় রাখবেন যে আসলে আমার ইন্টারফেসটা অর্থাৎ আমার ওয়ার্ক স্পেসটাকে আমি আমার মতো করে সাজাবো, যেন আমি সহজে ডিজাইন করতে গেলে আমার এইখানটা কি আছে, এইখানটা কি আছে, এই টুলস বারের মধ্যে কি কি টুলস আছে আমি এগুলো সহজে বুঝতে পারি, চিনতে পারি, সেই টুলসটা যেন টান দিতে পারি। আর আমি বিশেষ করে আমি আমার নিজের পার্সোনাল ভাবে আমি প্রিন্টিং এন্ড প্রুফিং এ আমি কাজ করি, কারণ এটাতে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যেটা বাস্তব কথা।
ঠিক আছে? এখন এখানে আরো অনেক ওয়ার্ক স্পেস আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, যেমন এসেনশিয়াল, তারপর এসেনশিয়াল ক্লাসিক, এরপর হচ্ছে লেআউট। আচ্ছা, পেজের সাইজ ছোট বড় করার জন্য আমি সর্বপ্রথম অল্টার এবং মাউসের যে আমাদের কার্সিট আছে, ঠিক আছে, মাউসের যে কার্সিটটা আছে আমি এটাকে ধরে যা শুধু সামনের দিকে যখন ঘুরাইছি তখন আমার এটা স্ক্রল করছি, তখন আমার এটা কি হয়েছে, জুম হয়েছে। আর জুম আউট করার জন্য আমি পিছনের দিকে স্ক্রল করছি, ঠিক আছে। মাউস যে সার্কেলটা আছে ওই সার্কেলের মাউস সার্কেলটাকে ধরে শুধু আমি উপর নিচ করছি, সামনে পিছে। অল্টার ক্লিক করা লাগবে, অবশ্যই অল্টার ক্লিক ছাড়া আপনি এই কাজটা করতে পারবেন না। এরপর দেখেন আমরা আর কি করব এখান থেকে। তাহলে দেখেন এইখান থেকে আমরা কি করব, এই আমাদের আর্টবোর্ডটাকে নিয়ে আসবো। আর্টবোর্ডটাকে নিয়ে আসার পর আমরা এখন একটা একটা করে টুলস এর আমাদের যে মেন টুলস গুলো বর্তমানে আমাদের কাজে লাগবে, আমি সেই টুলস গুলোকে নিয়ে আপনাদেরকে পরিচয় করাবো। প্রথমটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি, যে কোনো সাবজেক্ট কিংবা অবজেক্ট সিলেক্ট করা, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি কোনো সাবজেক্ট কিংবা অবজেক্ট নিতে চাই, এটাকে আমি নিলাম, এখন নিবার পর আমি যদি এই যে এখানে এসে আবার টানাটানি করি, আমি কি এটাকে সিলেক্ট করতে পারবো? অবশ্যই না। এই জন্য আমরা কি করব, এখান থেকে সিলেকশন টুলটাকে নিব। সিলেকশন টুলটাকে নিয়ে তারপর একটা সাবজেক্টে ধরে আমি মুভমেন্ট করতে পারবো, ঠিক আছে। এ হচ্ছে সিলেকশন টুলের কাজ। আর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে, আমার এখানে অনেকগুলো অবজেক্ট আছে গ্রুপ করা, কন্ট্রোল জি দ্বারা আমি গ্রুপ করি, বা রাইট বাটনে ক্লিক করে সম্পূর্ণকে ধরার পর রাইট বাটন ক্লিক করি। ক্লিক করার পরে যেখানে গ্রুপ বলতে একটা অপশন আছে, গ্রুপে ক্লিক করি, ঠিক আছে। গ্রুপে ক্লিক করার পর এরপর দেখেন এখান থেকে আমার আহ, একটা সাবজেক্ট কিংবা আমি একটা শেপ ধরতে চাইতেছি, সেক্ষেত্রে আমি কি করবো, ডিরেক্ট সিলেকশন টুল ধরবো। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি, যে কোনো সাবজেক্ট কিংবা অবজেক্ট গ্রুপ অবশ্যই থাকা, মাউস মানে সিলে গ্রুপ থাকা অবস্থায় আমি যে কোনো একটা সাবজেক্টে ধরবো, ধরার পর এটাকে আমি মুভমেন্ট করতে পারবো। এমনকি চাইলে আমি যা শুধু এইটাকে কালার করতে পারবো। এ হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশনের কাজ। ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে, আরেকটা কাজ হচ্ছে পয়েন্ট রিসাইজ করা। অর্থাৎ আমি চাইলে যে কোনো শেপকে একটা রিশেপ করতে পারবো, যে কোনো একটা রিশেপে রূপান্তর করতে পারবো। এই দুইটা টুলসের ব্যবহার কি আমরা জানতে পারছি, বুঝতে পারছি? টুলসের, ঠিক আছে। আমি আগে আপনাদেরকে ওইখানে নিয়ে গেছি কারণ এখানে কিছু কাজ আছে। সেটা হচ্ছে উম, আসলে পেন টুলস যদি আমরা ব্যবহার না করতে পারি সঠিকভাবে, প্রত্যেকটা টুলসের মাদার অফ, মানে মাদার বলা হয় প্রত্যেকটা টুলসের পাওয়ার অফ মাদার যেটা, সেটা হচ্ছে আমাদের পেন টুলস। পেন টুলস এর কাজ যদি আমরা ঠিক মতো না করতে পারি, তাহলে আসলে আমরা বিজনেস কার্ড যতই শিখি না কেন, আমরা আমাদের মতো করে একটা ডিজাইন দাঁড় করাতে পারবো না। যার জন্য আমাদের সবার প্রথম আমাদের এই পেন টুলস এর ব্যবহারটা শিখতে হবে। এখানে দেখেন আমাদের একটা টুলস আছে পেন টুলস। এই পেন টুলের কাজ হচ্ছে বিভিন্ন শেপ তৈরি করা, ঠিক আছে। আমরা চাইলেই বিভিন্ন শেপ তৈরি করতে পারি, অথবা আমরা এই পেন টুলস দ্বারাই অনেকগুলো শেপ ক্রিয়েট করা যায়। যেমন ধরেন আমরা ইলাস্ট্রেশন করতে পারবো এই পেন টুলস দ্বারা। পেন টুলস এর কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে মনে করবেন আপনি এই প্রত্যেকটা টুলস এর ব্যবহার সহজেই করতে পারবেন। মানে পেন টুলস এর কাজ আমরা শর্টকাট কি হিসেবে এটাকে ধরা হয় পি, ঠিক আছে। পেন টুলস এর শর্টকাট কি হচ্ছে পি। এই পেন টুলস এর অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট এবং অ্যাঙ্কার পয়েন্ট। এখন এগুলোর এক একটার এক এক কাজ। যেমন আমি আপনাকে দেখাই, আমি যদি এইখান থেকে এই যে অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরি, ধরার পর আমি চাচ্ছিলাম এইখানে আমি আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট যোগ করব বা পয়েন্ট যোগ করব। আমি এই যে দেখেন যখন অ্যাঙ্কার পয়েন্টটাকে এখানে নিয়ে আসলাম, আমার পেন টুলের মাথাটাকে যখন এখানটা নিয়ে আসলাম, পয়েন্টটাকে এখানে নিয়ে আসি, তখন দেখেন একটা প্লাস চিহ্ন আছে, ঠিক আছে। তখন যদি আমি এখানটা ক্লিক করি, সরি, এটা হচ্ছে
আমি এখান থেকে স্টকটাকে অফ করে দিই। এখানে অ্যাঙ্কার পয়েন্টটাকে ক্লিক করি, দেখেন আমার একটা পয়েন্ট নিয়ে নিছে। এখন কথা হচ্ছে যে ধরেন আমি জাস্ট একটা ক্লিক করলাম, এটাকে সরি, এই পেন টুলের একটাকে ক্লিক করলাম, এটা কিন্তু এই যে এরকম ভাবে আসবে, তাই না? এই যে ডান্ডিটা যে আছে, এই যে ডান্ডিটা যে আছে, এই ডান্ডিটাকে কিভাবে নিয়ে আসবো? এর জন্য আমাদের করতে হবে কি, পেন টুলটাকে ধরে আমরা মাউসটাকে ছাড়বো না, মাউসটাকে না ছেড়ে এই যে একটা টান দেবো, দেখেন যখন মাউসটাকে না ছেড়ে রাইট বাটন ক্লিক করে ধরে রাখছি, তখন আমার একটা ডান্ডি বের হয়েছে, বা দুই দিক দিয়ে দুইটা ডান্ডি বের হয়েছে। আমার এই জিনিসটাকে কি করার জন্য, স্মুথ করার জন্য, দেখেন একদম স্মুথ করার জন্য। এখানে কোনো প্রকার আমার কর্নার বের হবে না, ঠিক আছে? এখানে কোনো প্রকার কর্নার বের হবে না। এই দেখেন এই জিনিসটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। এ হচ্ছে পেন টুলের ডান্ডির কাজ। এখন এই জিনিসটাকে আমরা অ্যাঙ্কার পয়েন্ট দ্বারা, এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দ্বারা আমরা এক্সট্রা পয়েন্ট চাইলে যদি অ্যাড করতে চাই কাস্টমাইজের জন্য, তখন আমরা কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এই যে এখান থেকে ধরে এটাকে চাইলে কাস্টমাইজ করতে পারবো। এরপর দেখেন আরেকটা কাজ, সেটা হচ্ছে আমরা চাইছি না এই অ্যাঙ্কার পয়েন্টটা থাকুক, সেই ক্ষেত্রে আমরা ডিলেট অ্যাঙ্কার পয়েন্টে যদি ক্লিক করি, এই যে এখানে যদি আসি, দেখেন মাইনাস হয়ে যাবে, অ্যাঙ্কার পয়েন্টটা বাদ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি করা যায়, এখান থেকে আমরা এতটুক পর্যন্ত যদি আমরা দেখি পেন টুলের কাজ, এবং এই যে এখানে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই অ্যাঙ্কার পয়েন্ট পর্যন্ত আসার পর দেখেন এইখান থেকে আমরা অ্যাঙ্কার পয়েন্ট যখন এখানে আসছে, আমাদের ডান্ডিটাকে আমরা চাইলেই এই যে এখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশন দ্বারা আমরা কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? এই এভাবে কাস্টমাইজ করতে পারবো। এই যে পেন টুল পর্যন্ত আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা আছে? জি ভাই, আসছে। আচ্ছা দেখেন, এই আজকে ক্লাসটা ছিল আমাদের ইন্ট্রোডিউসিং ইলাস্ট্রেটর অ্যান্ড টুলস, অর্থাৎ আমাদের প্রথম ক্লাসে আমরা শিখবো আমাদের এই ইলাস্ট্রেটরে আমাদের কি কি টুলস আছে, এই টুলস সম্পর্কে, এবং আমরা এই টুলস দ্বারা কি কি তৈরি করতে পারি, ঠিক আছে? যেমন কার্টুন ক্যারেক্টার, তারপর ফ্ল্যাট আইকন ইত্যাদি আর কি। তো আমরা দেখি তাহলে আজকের এই ক্লাসটা, আসলে আমাদের এই প্রথম দুইটা ক্লাস মিলে আমাদের একটা ক্লাস হবে, ঠিক আছে? প্রথম ক্লাসগুলো মিলে একটা ক্লাস হবে। তো আমরা দেখি আমাদের আসলে প্রত্যেকটা টুলস ব্যবহার করে করে আমরা কি কি তৈরি করতে পারি। যেমন সর্বপ্রথম আমাদের এখানে আছে শেপ টুলস। শেপ টুলসে আমাদের কাজ কি হবে, এখানে শেপ টুলস এর আরো কয়েকটা টুলস আছে। একটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, তারপর হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল, ইলিপস টুল। ইলিপস টুল এটাকে এই জন্য বলা হয়, দেখেন আমি যদি শিফট ছাড়া এটাকে টান দিই বা নিয়ে আসি, তাহলে আমার হবে কি, এটা যে কোনো একটা আকার ধারণ করবে, বাট আমি যখন শিফট ক্লিক করব তখন দেখেন এটা সার্কেল আকার হবে, এই জন্য এটাকে বলা হয় ইলিপস টুল, ঠিক আছে? কিন্তু রেক্টেঙ্গেল টুল যেটাকে আমি নিয়ে আসবো, এটা কিন্তু আমার আর এই জিনিসটা হবে না, বাট রেক্টেঙ্গেলই থাকবে। এটা কিন্তু এটার মতো করে চার কোণার মধ্যেই থাকবে, বাট কোনো প্রকার কি হবে না, কাস্টমাইজ বা অন্য কোনো শেপে রূপান্তর হবে না। এরপর যদি আমি রাউন্ড রেক্টেঙ্গেলে আসি, তাহলে আমার এটাও দেখেন রাউন্ড রেক্টেঙ্গেলই থাকবে, রাউন্ডই থাকবে কিন্তু রেক্টেঙ্গেলের আকারে। এরপর যদি আমি পলিগনে আসি, আমাদের এই পলিগনের মধ্যে একটা কাজ আছে, সেটা হচ্ছে দেখেন, ধর আমি এইখানটাকে মানে পলিগনটাকে সম্পূর্ণ নিয়ে আসলাম, এখানে আমাদের এই যে পলিগনের এখানে মাইনাস প্লাস বলতে একটা বাটন আছে, এটা দ্বারা আমি মাইনাস প্লাস করে আমি আমার কি করতে পারবো বলেন তো, আমি আমার সাইড কমানো বাড়ানো বাড়াইতে পারবো, রেক্টেঙ্গেল পলিগন এগুলো তৈরি করতে পারবো। এরপর এখানে আছে স্টার। স্টার দ্বারা আমরা আমাদের একটাই শেপ, এটা এখানে আদার্স আর কোনো শেপ নেই, এ হচ্ছে শেপে টুল। এখন এই শেপগুলো দ্বারা আমরা কি করতে পারি, এই শেপগুলো দ্বারা আমরা চাইলে কার্টুন ক্যারেক্টার তৈরি করতে পারি। কিভাবে
এইটা আমরা দেখবো, ঠিক আছে। যেমন ধরেন সর্বপ্রথম আমি এটাকে এই যে এখান থেকে কালার নিলাম, এখানে কালারের জন্য এসে ক্লিক করবো, অথবা যখন সোয়াচে এসে আসবেন তখন এখান থেকে একটা কালার নেবেন, কালার নিলে দেখেন একটা কালার আসলো। এখন আমি এইটাকে আবার আরেকটা সার্কেল নিব, আরেকটা সার্কেল নিয়ে এটার উপরেই দেখেন ঠিক এভাবে দিতেছি, এবং এটাকে এখান থেকে করে দেবো হোয়াইট। ঠিক আমি সিলেকশন টুল দ্বারা এই সেম আকারে আরেকটা চোখ নেওয়ার জন্য আমি অলটা ক্লিক করব, এবং দেখেন যখন আমি অলটা ক্লিক করতেছি তখন আমার কি হইতেছে, মাউসের কার্সরটা ডাবল হয়ে যেতেছে, অর্থাৎ আমি এটাকে ডুপ্লিকেট করতে পারতেছি। এবং শিফট দ্বারা এটাকে কি করব, কপি করব। কপি করার পর এটাকে ঠিক এইখানে নিয়ে আসি, অলটা দ্বারা ডুপ্লিকেট করব এবং শিফট দ্বারা সোজা রেখে বা আমার রেঞ্জটাকে ঠিক রেখে আমি ডানে অথবা বামের দিকে চাপাবো। এখান থেকে সেম ভাবে আবার এইটাকে আমি করে দিব ব্ল্যাক। ব্ল্যাক করার পর একটু জুম করব, জুম করে আরেকবার এটাকে নিয়ে হোয়াইট করব, ঠিক আছে। দেখেন এখন আমি চাইলে কি করতে পারি, এটাকে এটাকে এবং এটাকে ধরে গ্রুপ করব, গ্রুপ করে এটাকে আমি বাদ দিই, বাদ দিবার পর ডিলিট করি, ডিলিট করার পর আমি অলটা ধরে এটাকে ডুপ্লিকেট করে এই যে এখানটা নিয়ে আসি। দেখেন আমার ক্যারেক্টারের আই হয়ে গেছে না, চোখটা হয়ে গেছে না। এই এতটুক বুঝেন না কেউ আছেন এরকম? এইটুকু এখনো বুঝেন নাই এরকম কেউ আছেন? অবশ্যই নেই আশা করি। আপনাদেরকে এটা কেন দেখিয়ে দিয়েছে আমি আপনাদেরকে পরে বুঝাবো, সমস্যা নেই। কারণ পরবর্তীতে আমরা যখন যে কোনো শেপ, যেমন ধরেন ই কমার্সের জন্য যদি আমরা ব্যানার ডিজাইন করতে যাই, আমাদের এগুলো শেপের প্রয়োজন হয়। আমরা চাইলে শেপ কাটাকাটি করে যে কোনো একটা সাইজ করে যে কোনো একটা স্টাইল করতে পারি। এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য আগে সর্বপ্রথম শেপ দিয়ে আপনাদের খেলতে হবে, জানতে হবে কোন শেপটার দ্বারা কি ধরনের শেপ দেওয়া যায়, এই শেপ দ্বারা আমরা আলাদা কি তৈরি করতে পারি, ঠিক আছে। এই জিনিসটা আসলে বুঝতে হবে। এটাকে ধরে আমি একটু এখানে নিয়ে আসি, এটাকে টেনে এখানে নিয়ে আসবো। এখন দেখেন এই সেম জিনিসটাকে ধরে জাস্ট ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটাকে ঘুরিয়ে দিব, ঠিক আছে। ঘোরানোর পর ঠিক এটাকে কন্ট্রোল সি, আচ্ছা এটা বেশি হার্ড হয়ে যাবে, আপনাদেরকে এটা না দেখে আমরা এতটুকুর মধ্যেই রাখি, ঠিক আছে। এতটুকুর মধ্যেই রাখি। হ্যাঁ, এখন এটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমরা এইখানে একটা সার্কেল ডুপ্লিকেট করে এখানে একটা সার্কেল, এটাকে আরেকটু কাছাকাছি নিয়ে আসি। হুম। এখন এইটাকে আর এইটাকে আরেকটু সুন্দর করে তোলার জন্য আমরা এখানে একটু ইয়েলো কালার ইউজ করি। এইটাকে যে এখান থেকে ইফেক্টে আসবো, ইফেক্ট থেকে দেখেন ব্লার, ব্লার থেকে গসিয়ার ব্লারে যাব, তাহলে আমাদের জিনিসটা আরো পারফেক্টলি আসবে। দেখেন এটা নিয়ে কারো কোথাও প্রবলেম আছে, বোঝা যাবে এখন আর? যদি এটাকে আরেকটু করতে চান তাহলে এখান থেকে অপাসিটিটা কমাই দিবেন। হুম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার ডিজাইন হয়ে গেছে, এটা জাস্ট বেসিক। আমরা চাইলে 3D ক্যারেক্টার ডিজাইনও করতে পারবো। এখন আপনাদেরকে আরেকটা টুলস দেখাবো, সেটা হচ্ছে পেন টুলস। আমরা এর আগে যা দেখছি, আমরা পেন টুলসটাকে কিভাবে শিখতে পারি তার জন্য আমরা কি করব, এখানে
ছোট হাতের এ লিখবো। এ লিখার পর এটাকে বড় করব, রাইট বাটনে ক্লিক করব, ধরেই রাইট বাটন ক্লিক করে এটাকে ক্রিয়েট আউটলাইন, এই যে এখানে লেখা আছে ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইনে ক্লিক করে এইখান থেকে অপাসিটিটা কমাই দিব। এই যে এখান থেকে ধরবেন, এটাকে ধরে অপাসিটিটা কমাই দিবেন। অপাসিটি কমাই দিবার পর এটাকে লক করবেন, রাইট বাটন ক্লিক করলে আপনার লক অপশন আসবে না, আপনি এই জন্য কন্ট্রোল টু দ্বারা ক্লিক করবেন, কন্ট্রোল 2, ঠিক আছে। কন্ট্রোল 2 তে লক হয়ে যাবে, আবার কন্ট্রোল অল্টার 2 তে আনলক হবে, এটা নোট করবেন এগুলো, ঠিক আছে, কষ্ট করে। কন্ট্রোল 2 দ্বারা লক, কন্ট্রোল অল্টার 2 দ্বারা আনলক, কন্ট্রোল অল্টার 2 দ্বারা আনলক, আর কন্ট্রোল 2 দ্বারা লক করার পর এইখান থেকে পেন টুল নেবেন। পেন টুলটাকে আমরা স্টকটাকে অন করব, এই যে দেখেন এখানে ফিল আর স্টক বলতে একটা অপশন আছে, ফিল এবং স্টকটাকে অন করব, আর ফিলটাকে অফ করে দিব। অফ করে এইখান থেকে এভাবে টান দিব, এই যে এখানে এভাবে টান দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে। এরপর দেখেন ঠিক যখন এইখানটা আসবে, আমরা চাইলে আরেকটু শর্টকাট ইউজ করতে পারি, কিন্তু আমরা শর্টকাট ইউজ করবো না, আগে আমাদের পেন টুলের ব্যবহারটা শিখতে হবে, ঠিক আছে। এই জন্য আমি আপনাদেরকে একটু শর্টকাট দেখাচ্ছি না, আপনাদের একটু প্রথম অবস্থায় পরিশ্রম করতে হবে, দেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। যে এখান থেকে এসে যখন দেখবেন এটা একটু বেশি হয়ে গেছে, তখন কি করবেন, এখান থেকে এই যে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট ছিল, এই যে অ্যাঙ্কার পয়েন্ট, এটাকে ধরে এটা টান দিবেন। উম, এটা হবে না, আমরা ডাইরেক্টলি এখান থেকে ধরি ডিরেকশন টুল, এই যে এখানটা নিয়ে এসে এই পয়েন্টের সাথে মিলিয়ে দিব। আবার পেন টুল নিব, এখানে ক্লিক করব, এখান থেকে আমাদের এইখানে আসবে। ঠিক এখন দেখেন আমার এইখানটা নিয়ে আসলে ডান্ডিটা কিন্তু বেশি বড় হয়ে গেছে, এই জন্য আমরা কি করব, কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে এই ডান্ডিটাকে ছোট করে দিব। এখন কি করব, অলটা ধরে দেখেন আমি ডান্ডিটা ছাড়ি না, কিন্তু অলটা ধরে আমি ডান্ডিটাকে কাস্টম করতেছি, এই যে কাস্টমে কাস্টম করতেছি যেন আমার এটা কি হয়, পারফেক্টলি বসে। আর আপনি যদি এই গ্রাফিক্স এর মধ্যে শর্টকাট টুলস এর ব্যবহার জেনে যান, ইনশাল্লাহতে আপনার কোনো প্রবলেম হবে না। এরপর আমরা কি করব, এই যে এখানটা আবার ধরবো সেম ভাবে। এখন এই জিনিসটাকে আমরা ডাইরেক্টলি ফিল কালারে রূপান্তর করব, অর্থাৎ সম্পূর্ণটাকে ফিল কালার করব, এই মাঝখানেরটাকে আমরা করে দেব হোয়াইট। এখন দেখেন তো, ঠিক আছে আমাদের ডিজাইন। কথা বলতে হবে সবাই, কাইন্ডলি একটু কথা বলেন। আপনাদের সবাইকে আমাদের ফেসবুক গ্রুপের একটা গ্রুপ দিয়ে দিব, আপনারা এই গ্রুপের মধ্যে জয়েন হয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই শেপ দ্বারা ক্যারেক্টার তৈরি করা। শেপ দ্বারা এরকম ভাবে ক্যারেক্টার তৈরি করা, আমি আপনাদেরকে ক্যারেক্টারের
এবং পেন টুল দ্বারা এ থেকে জেড পর্যন্ত, এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত পেন টুল দ্বারা টোটালি ইলিস্ট্রেশন করবেন, ক্রিয়েট করবেন, পেন টুল দ্বারা ক্রিয়েট করবেন। এরকম ভাবে আপনারা পাশাপাশি রেখে, সরি এটাকে আগে গ্রুপ করে ফেলবেন, ঠিক আছে। এর পাশাপাশি রেখে কোনটা অরিজিনাল এ আর কোনটা আপনি নিজে কপি করছেন এইটা আমাকে মানে শো করে দেখাবেন। এই অ্যাসাইনমেন্টটাকে এখান থেকে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ, ঠিক আছে। এক্সপোর্ট এজ ক্লিক করে এই যে এখানে ইউজ আর্টবোর্ড ক্লিক করবেন। ইউজ আর্টবোর্ড ক্লিক করে আপনি কোন ফোল্ডারের মধ্যে সেভ দিতে চাইতেছেন ওই ফোল্ডারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে পিএনজি আকার দিবেন না জেপিজি আকারে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এক্সপোর্ট দিবেন। এটাকে করে দিবেন 8 জিবি, কারণ এটা আপনি ফেসবুকে দিবেন, ঠিক আছে। ফেসবুকে আপলোড করবেন তো এই জন্য 8 জিবি রাখবেন। কোয়ালিটি 100% দিয়ে আর 10% টোটাল মানে 100% আসে, উম, দিয়ে তারপর ওকে দিয়ে দিবেন। দেখেন এখন ফাইলে যাই, ফাইলে আসার পর ইতে আসি, এই দেখেন আমার অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। এটাকে আপনার ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। এন্ড ফেসবুক গ্রুপটা পাবেন কোথায়? আপনি আসবেন আপনার নিজের ফেসবুকে, ফেসবুক অ্যাকাউন্টে এসে, এই ফেসবুক অ্যাকাউন্টে এসে ফেসবুক অ্যাকাউন্টে এসে আপনি এইখান থেকে ক্রিয়েটিভ ক্যানভাস লিখবেন, ঠিক আছে। ক্রিয়েটিভ ক্যানভাস আইটি লিখলে এই যে আমাদের যে গ্রুপটা আছে এই ক্রিয়েটিভ ক্যানভাস গ্রুপে আপনি ঢুকে জয়েন করে ফেলবেন। জয়েন করে এইখানটা আপনারা এই যে দেখেন আমাদের স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট এখানে অনেক আছে, আপনারা দেখতে পারবেন, নিজেরাও দেখতে পারবেন, এমনকি অ্যাসাইনমেন্ট জমা দিবেন এইখান এই গ্রুপটার মধ্যে আপনারা আপনাদের। আর যাদের ইলিস্ট্রেটর ইনস্টল নেই তারা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে ইনস্টল করতে সাহায্য করবো, ঠিক আছে। এই যে এখানে অনেক ধরনের কাজ পাবেন, আপনি যদি কাইন্ডলি শর্টকাট ভাবে দেখতে চান আমাদের স্টুডেন্ট আর কি কি করছে, এমনকি কি কি কমপ্লিট করছেন, তাদের জন্য এখানে মিডিয়াতে যাবেন, তাহলে দেখবেন যে আমরা টি শার্ট থেকে ধরে লোগো ডিজাইন স্কেচ করা শেখাই, এমনকি সোশ্যাল মিডিয়া ডিজাইন প্রফেশনাল ভাবে কিভাবে তৈরি করতে হয় এটাও আমরা দেখাই। আর কালার কারেকশন কিভাবে করতে হয়, আপনি একটা ডিজাইনকে কিভাবে ফুটিয়ে তুলবেন তাও আমাদের শেখানো হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা এখানে ভালো করে এখন যতগুলো ক্লাস হবে এটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনাদের আশেপাশে যদি কেউ চায়, হ্যাঁ আমি লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই। কেউ যদি চায় ফ্রিতে বর্তমান ফ্রি ক্লাসগুলো কমপ্লিট করতে তাদেরকে আপনারা ইনভাইট করেন, ক্লাসে নিয়ে আসেন। দেখেন আমাদের স্টুডেন্টদেরকে আমরা যে কতটা ক্লিয়ারলি আমরা আমাদের স্টুডেন্টদেরকে শিখে থাকি তা আপনারা আমাদের স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট দেখলে বুঝতে পারবেন। এরা কিন্তু স্কেচ জিনিসটা কি তাও জানে না, বাট আলহামদুলিল্লাহ তাদেরকে যখন স্কেচটা শিখে দিছি কিভাবে করতে হয় কিভাবে ধরতে হয়, তখন ইনশাআল্লাহ তাদের কিন্তু আর কোনো প্রবলেম হয় নাই। তো আশা করবো আপনারাও এই গ্রাফিক্সের সাথে লেগে থাকবেন, তাহলে আপনাদেরও অবশ্যই কেরিয়ার দাঁড়াবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যেখানেই যাই না কেন, যে যাই শিখি না কেন, আমাদের সেই ঘুরে ফিরে গ্রাফিক্সের কাছেই আসতে হয়। কারণ আমি আপনাদেরকে আগে লিঙ্কটা দিয়ে দিই। আপনারা যদি খেয়াল করেন, আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, আপনাকে মানে আরেকজনের মাধ্যমে কি করা লাগতেছে, গ্রাফিক ডিজাইনের কাজ করিয়ে তারপর আপনার অ্যাড রান করা লাগতেছে। দেখেন এখানে কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ আছে। আমি দেখেন গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি, মেসেঞ্জার গ্রুপে আমি হোয়াটসঅ্যাপও দিয়ে দিতেছি। এরপর আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করেন, আপনি যখন গিগ রান করবেন, ও উনি মিস করে ফেলছে, আচ্ছা যাই হোক, ওনাদেরকে আমি পরে অ্যাড করে নেব নেক্সট ক্লাস থেকে।
আপনারা সবাই আছেন তো? জি তো ভাই আছে। এইখান এখান থেকে দেখা যায় কি আমাদের আসলে গ্রাফিক ডিজাইনের ক্যারিয়ারটা কোথায় গিয়ে দাঁড়ায়। আমাদের গ্রাফিক ডিজাইনের ক্যারিয়ারটা যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখি, দেখেন আমাদের সব ক্ষেত্রে আমরা যখন একটা গিগ রান করতে যাই, একজন গ্রাফিক ডিজাইনারের সাথে একজন ডিজিটাল মার্কেটিং এই একটা তফাৎ, যে সে যখন গিগটা পাবলিশ করে কিংবা একটা ব্যানার ডিজাইন করে তখন তার গ্রাফিক ডিজাইনারকে লাগতেছে। একজন ওয়েব ডিজাইনার যখন ওয়েব ডিজাইন কমপ্লিট করে রান করতেছে ওয়েবসাইটটাকে, তখন ওই ওয়েবসাইটটাকে সাজিয়ে তোলার জন্য তার গ্রাফিক ডিজাইনার লাগতেছে। এই জিনিসটা ভালো করে খেয়াল করেন। শুধু তাই না, আপনি যখন একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, আপনি যখন একটা প্রেজেন্টেশনের কাজ করবেন, বা আপনি আপনার ক্লায়েন্টকে একটা প্রেজেন্টেশন রেডি করে দিবেন, তখন আপনার গ্রাফিক ডিজাইন লাগতেছে। আপনি আপনার ব্রেন দাঁড় করে দিতে দিতেছেন, তখন আপনি একজন গ্রাফিক ডিজাইনারকে হায়ার করতেছেন। আপনি একজন ই কমার্স ব্যবসায়ী, আপনি একজন 15,000, 30,000, 40,000 দিয়ে একজন গ্রাফিক ডিজাইনার রেখে দিতেছেন আপনার কাজ করার জন্য। অথচ আপনি কিন্তু ঠিকই টাইম পাচ্ছেন আপনার কাজ শিখার মতো কিংবা আপনার কাজ পারার মতো। যখন আপনি একটা কাজ করেন বা আপনি নিজে থেকে কাজ পারেন, আপনি যেরকম যত্ন সহকারে আপনার প্রতিষ্ঠানের প্রচারটা করবেন, অন্যকে কিন্তু সেই প্রচারটা করবে না। আপনি আপনার ডিজাইনটা আপনার নিজের প্রতিষ্ঠানের জন্য যত সুন্দর করে করবেন, অন্যকে কিন্তু এতটা যত্ন সহকারে করবে না আপনার মূল্যটা যদি আপনি ঠিক মতো না দেন। তো আপনি গ্রাফিক ডিজাইন করে আপনি কিন্তু আপনার একদিক দিয়ে আপনার নিজের বেনিফিটটাও আদায় করতেছেন, আপনার ওই টাকাটা দিয়ে আপনি বাইরে কোনো জিনিস কিনতে চাইতেছেন। আপনি কিন্তু ওই জিনিসটাতে মার্কেটিংও করতে পারতেছেন। তাতে দেখেন আপনার গ্রাফিক ডিজাইন সেক্টরটার ভিতর যদি আপনি আপনার পা রাখেন, এতে শুধু আপনি কি আসলে যা শুধু এইসব করেই চলবে? আসলে না। আপনি চাইলে প্যাসিভ মার্কেটপ্লেস, অ্যাক্টিভ মার্কেটপ্লেস হিউজ পরিমাণ কাজ করতে পারবেন। শুধু তাই না, আপনি চাইলে লোকাল মার্কেটপ্লেসও বিগিনার অবস্থায়, ইন্টার্নশিপ অবস্থায় ৳৫,০০০, ৳১০,০০০ ইনকাম করতে পারবেন। মান্থলি বিগিনার অবস্থায় যখন আপনি যা শুধু একটা কালার কারেকশন দ্বারা একটা ডিজাইন ফুটিয়ে তুলতে পারতেছেন তখনই। তাহলে গ্রাফিক ডিজাইন শেখাটা কি আপনার লাইফের জন্য সবচেয়ে বড় ভুল হবে? না, আসলে আপনি এই গ্রাফিক ডিজাইন শিখে আপনার ক্যারিয়ারটাকে আরো সামনে আগে নিতে পারবেন। আপনি যদি ভালো করে টিভি চ্যানেলগুলোতে খেয়াল করেন, তাহলে কিন্তু দেখবেন এইখানেও কিন্তু গ্রাফিক্স এর কাজ আছে। যেখানে আমাদের ফ্রিল্যান্সার অনেক হয়ে গেছে, বাট আমরা ডেডিকেটেড ফ্রিল্যান্সার কাউকে পেতেছি না। অধিকাংশ ফ্রিল্যান্সার কেন ঝরে পড়তেছে? কারণ তারা সঠিক ওয়েতে সঠিক গাইডলাইনে না গিয়ে তারা কি করতেছে, একটা প্রতিষ্ঠান থেকে কোর্স কমপ্লিট করে প্রপারলি মানে জবের জন্য তখনই সিভি জমা দিতেছে আর কি, ডাইরেক্ট বাংলা কথা যেটা বলা হয়। এই জবের জন্য সিভি জমা দেওয়ার পর তাদের যখন দেখা হয় যে তাদের পোর্টফোলিও স্ট্রং না, তারা ভালো ডিজাইন কোয়ালিটি তুলতে পারে না, তাদেরকে একটা প্র্যাকটিক্যাল দিলে তারা ওই প্র্যাকটিক্যাল গুলো কমপ্লিট করতে পারে না, তখন কিন্তু তারা কি হয়ে যায় বলেন তো? হতাশায় ভুগে, হতাশার মধ্যে পড়ে যায়, যে আসলে তার দ্বারা গ্রাফিক্সটা হবে না, এরকমটা না। আপনি গ্রাফিক্সের মধ্যে যদি ভালো করে আপনি ইয়েটাই খেয়াল করেন, আইফোনের ইউআইএক্স ডিজাইনার যে বা ইউজার ইন্টারফেসের ডিজাইনার যে, উনি কি করেন? উনি কি আহামরি ইউনিক ডিজাইন করেন আইফোনটাকে? দেখেন তো, উনি কিন্তু আহামরি কোনো ডিজাইন করেন না। উনি যা শুধু উনার ক্যামেরাটাকে হয়তো ছোট বড় নয়তো জায়গাটাকে চেঞ্জ করে দেয়। এতেই জিনিসটা হয় কি ইউনিক হয়ে যায়, এমনকি তাদের একটা ইউনিকনেস বা তাদের একটা রেঞ্জে চলে যায়। তখন ওই রেঞ্জ অনুযায়ী তারা আইফোনটাকে তুলে ধরে যে না এটা এতটা ইউনিক হইছে। অথচ দেখেন এই ইউনিকটা কিন্তু আমাদের সবার মাথার মধ্যে আছে। কিন্তু আমরা কাজে লাগাই না। কাজে লাগাই না কিভাবে? কারণ আমরা সঠিক গাইডলাইনের মধ্যে থাকতে পারি না। আমরা যা শুধু ৬ মাস, ৮ মাস, ৯ মান্থের একটা কোর্স করার পর আমরা ওই পর্যন্তই আমাদের গাইডলাইন থাকে। পরবর্তীতে যে আমরা একটা গাইডলাইন পাবো, এই গাইডলাইনটা আমরা আর কোথাও পাই না। পরবর্তীতে আমরা ঝরে পড়ে যাই। চলতে, চলতে যারা আসলে নিজের চেষ্টায় আগায়, তারা হয়তো অনেক দূর পর্যন্ত আগায়। আর যারা হোঁচট খেয়ে একবার পড়ে যায়, তারা সারা জীবন ওই হোঁচটের
ব্যথাতেই সারা জীবন তারা কেটে যায়। গ্রাফিক ডিজাইন সেক্টরটা ভালো না, এই সেক্টরে অনেক হয়ে গেছে। এই সেক্টরটা এরকম হয়েছে, এই সেক্টরে এখন 10 টাকাও ডিজাইন করে দেয়, 5 টাকাও ডিজাইন করে দেয়। আসলে কি ভাই, আপনার যদি ভ্যালু 10,000 টাকার থাকে, আপনি ভুলেও 10 টাকা 20 টাকার ডিজাইন করতে যাবেন না। আপনি কি যাবেন বলেন? সবাই আনমিউট করে কথা বলতে পারেন, সমস্যা নাই। এখানে সবাই আনমিউট করে কথা বলতে পারবেন। আচ্ছা, আপনাদেরকে আবার আমি একটু করি যে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এ থেকে জেড পর্যন্ত, এবং কি ক্যারেক্টার তৈরি করবেন। গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর লিখবেন শেপ ক্যারেক্টার। শেপ ক্যারেক্টার লেখার পরে এই যে দেখেন এখানে কিছু শেপ ক্যারেক্টার আছে, এটাতে আমি ঢুকি। এখানে যাওয়ার পর দেখেন নিচে অনেকগুলো শেপ পাবেন। এই যে আপনার হাত পা দিতে হবে না, আপনি যা শুধু এই শেপের অ্যাঙ্গেল গুলো নেন, ঠিক আছে? এই যে এই শেপ, এগুলো এই যে দেখেন, এই শেপের অ্যাঙ্গেল গুলো নেন, এগুলো নিয়ে ক্যারেক্টার গুলো তৈরি করেন, ঠিক আছে? আর যে শেপ গুলো পারবেন না এগুলো জমায় রাখবেন আমার জন্য, আমি আপনাকে নেক্সট ক্লাসে দেখাই দেবো, সমস্যা নেই। কোন শেপ গুলো পারতেছে না ওইটাকে কিভাবে করতে হয় ওইটা আমি আপনাকে দেখাই দেবো, ওইটা নিয়ে টেনশন নেই। কেউ কাজ করতে গিয়ে যদি প্রবলেম পড়েন আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে হেল্প করবো, সমস্যা নেই। আর আমাকে যদি নক দিতে প্রবলেম হয়, আমাদের প্রতিনিধি সাকিব ভাই আছে, আর এখানে মশিউর ভাইও আছে, আপনারা তাদেরকে নক দিলে তারা আপনাদেরকে দেখাই দিবে এই শেপগুলো ক্রিয়েট করা, ঠিক আছে? শেপগুলো দ্বারা কার্টুন ক্রিয়েট করা কিভাবে করতে হয় এগুলো আপনারা ফলো করবেন। অ্যাসাইনমেন্টের বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? আশা করি এগুলো অ্যাসাইনমেন্ট সবাই জমা দিবেন। আর এই অ্যাসাইনমেন্ট অনুযায়ী যদি কেউ কাজ করতে পারেন, আমি বলবো আপনাদের আলহামদুলিল্লাহতে কোনো প্রকার গ্রাফিক্সে সহজে কেউ ঠকাইতে পারবে না। কারণ কি আপনারা নিজেরাও ভালোভাবে বুঝতে পারবেন আসলে গ্রাফিক্সটা আপনার নিজের লাইফের জন্য কতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, ঠিক আছে?